আপাতত আমার কাছে যে খবরটা আছে 40,000 টিকিট ছাড়া হয়েছে। নমস্কার সকলকে, ডাগ আউট ডিসকাশনের আরেক নতুন এপিসোডে। হ্যাঁ, আমরা বাংলাতে ফিরে এসেছি আবার। আমার সাথে আজকে এসে গেছে উদিত দা। উদিত দা, আমি যেটা নিয়ে প্রথমেই আসবো উদিত দা, যে ইন্ডিয়া ভার্সেস কুয়েত ম্যাচ, ওখানে টিকিট নিয়ে খুব কনফিউশন চলছে। তুমি যদি কিছু জানো তাহলে একটু আপডেট দাও দর্শকদের। প্রথমে আমি একটা কথা বলি, প্রথম ফেজে বুক মাই শোতে 20,000 টিকিট ছেড়েছিল। তো সেই 20,000 টিকিট প্রায় 2 মিনিটের মধ্যে সোল্ড আউট হয়েছিল। মানে এই যে সিনারিওটা তৈরি হয়েছে, এটা তৈরি হতো না। ইন্ডিয়া ভার্সেস কুয়েত ম্যাচ হয়তো 60-62 বেশি লোকটা হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে সুনীল ছেত্রীর ফেয়ারওয়েল ম্যাচ। এটাই হচ্ছে আসল কারণ, ঠিক আছে? বলছে যে আমাদের একটা ইন্ডিয়ান ক্যাপ্টেন, তার ফেয়ারওয়েল ম্যাচে যে সবাই স্মৃতি হিসেবে রেখে দিতে চাইছে যে এই ম্যাচটা যাবো, যে আমরা বলতে পারবো যে এই ম্যাচটা আমরা গিয়েছিলাম, এরকম। তো যাই হোক, সেকেন্ড ফেজে এরকম 20,000 মতন টিকিট ছেড়েছিল। টোটাল 40,000 টিকিট আপাতত আমার কাছে যে খবরটা আছে 40,000 টিকিট ছাড়া হয়েছে। তো থার্ড ফেজের আর একটা টিকিট ছাড়ার কথা ছিল, সেটা আজকে ছাড়ার কথা ছিল, কিন্তু আজকে যখন রাত্রিবেলা 9টার সময় সবাই দেখতে পায়, সেখানে ইভেন্ট ক্লোজ করে দেওয়া হয়। মানে টিকিট আর ছাড়া হবে না, বা আজকের দিনের জন্য ছাড়া হবে না, এরকম কোন একটা আপডেট ওখানে দেওয়া হয়। তো এই প্রসঙ্গে বলে রাখি যে যদি টিকিট পাওনি তাদের মানে মন খারাপ করার কিছু নেই, এটা বলা ছাড়া আর কোনো কাজ নেই। তবে দেখো একটা জিনিস, এরকম একটা ক্রুশিয়াল ম্যাচের জন্য তুমি যদি মনে করো যাবেই, তাহলে তোমাকে মানে অনেক অ্যাক্টিভ থাকতে হয়। প্রথম কথা, এখনকার নেটওয়ার্ক সবার কাছে 5G, সুতরাং সবাই অ্যাক্টিভ আছে। তার থেকে বড় কথা, নিজেকেও অ্যাক্টিভ থাকতে হবে টিকিটটা নিয়ে। যাই হোক, চেষ্টা করো যাতে এর পরবর্তীকালে এই ভুলটা না হয়। তবে টিকিটের হাহাকার এরকম মানে হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ব্ল্যাকারের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। একটা 100 টাকার টিকিট আমি নিজে যাবো না, অথচ আমি দুটো টিকিট তুলে রাখবো, ফাও জ্যাম করে রেখেছে, দুটো টিকিট 200 টাকায় তুলে আমি 1,000 টাকায় বিক্রি করবো। আমার যদি এখন ফুটবল নিয়ে বিজনেস করার মানসিকতা হয়, আমি যে পরিমাণ টিকিট পাই মোহনবাগানের খেলার বা এই সমস্ত খেলা, যেভাবে টিকিট আমি পাই, আমি ইচ্ছা করলে এতদিন মানে একটা ব্যাংক অ্যাকাউন্ট আলাদা খুলে ফেলতে পারতাম টিকিটের ব্যবসা যদি করবো মনে করতাম। কারণ ফুটবল আইএসএ সারা বছর চলে। তো এই ব্ল্যাকার মানে পুলিশের সামনেও ব্ল্যাকিং গুলো হয়, আমরা দেখি, মানে ক্যাজুয়ালি নেয় পুলিশ খুব। যাই হোক, সেসব প্রসঙ্গ ছেড়ে দিলে আমার মনে হয় ব্ল্যাকিং যদি বন্ধ হয়, তাহলে এই মানে অনেক যারা খেলা দেখতে প্রচন্ড ভালোবাসে, ফুটবলটাকে নিজের মানে আবেগ আবেগ দিয়ে দেখে, তাদের টিকিট না পাওয়াটা একটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার আমাদের একদম কলকাতাবাসীর একদম। কাছে। আর এইটুকু। আর কুয়েত ভার্সেস ইন্ডিয়া ম্যাচটাকে কিরম ভাবে দেখছো? কি এগিয়ে আছে? এবং সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ, ওটা নিয়েও একটু কথা বলা যাক। দেখো, একটা আমি সেদিনকে আমার বন্ধু বান্ধবের সাথে আলোচনা করছিলাম যে কুয়েত ভার্সেস, সেখানে ওরা সবাই বলছে যে কুয়েত ধারে বারে ইন্ডিয়া থেকে অনেকটা এগিয়ে রয়েছে, যেহেতু মানে ওদের মানে বডির মানে ফিটনেস অনেক বেশি। ফিজিক্যালি। তারপরে হুম। ফিজিক্যালি ওরা অনেকটা মানে স্ট্রেংথ বেশি ওদের ইন্ডিয়ানদের থেকে। তো ওখানে ওরা বলছিল যে কুয়েতে জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সেখানে আমি একটা কথাই বললাম যে দেখো, নিজের টিমের ক্যাপ্টেনের যখন ফেয়ারওয়েল ম্যাচ, তখন সবাই চাইবে যে আমরা সম্পূর্ণটা উজাড় করে দিয়ে তার জন্য ম্যাচটা অন্তত জিতে সেই ম্যাচটাকে তার জন্য স্মরণীয় করে রাখি। এটা সবাই একদম। চাইবে, ঠিক আছে? এটা সবাই চাইবে, সেই জন্য আমার মনে হচ্ছে দেখো, ইন্ডিয়ার সমস্ত প্লেয়ার যারা রয়েছে, অ্যাজ ইউজুয়াল আমরা গর্বিত, কারণ অনেক মোহনবাগান প্লেয়ার ইন্ডিয়া টিমে খেলছে ওই ম্যাচটা। সুভাশিস রয়েছে, লিস্টন রয়েছে, তারপরে সম্ভবত সাতজন আছে। এই হ্যাঁ, আনোয়ার আলী রয়েছে। এরা মানে এরা সবাই আমাদের চেনা প্লেয়ার। মানে 80% প্লেয়ারটাই মোহনবাগানের টিমের খেলছে, ঠিক আছে না? এরা 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 কিরকম কি খেলবে সেটা আমাদের সকলেরই জানা, কারণ এরা একটা ধাক্কা থেকে সবে উঠে গিয়ে আর একটা মানে ইন্টারন্যাশনাল লেভেলে ফুটবল খেলতে যাচ্ছে। মুম্বাই সিটির কাছে হেরে গিয়ে সেখান থেকে গিয়ে ওখানে খেলছে। সুতরাং চাইবে যে আমরা ওই ক্ষোভটাও একটা আছে যে আমরা কাপটা পাইনি, সেখান থেকে আমরা চেষ্টা করবো সুনীল ছেত্রীকে যাতে লাস্ট ম্যাচটা একটা মানে মেমোরেবল ম্যাচ করে রাখি, এইটুকুই। তবে আমার মনে হয় খুব বেশি যদি ফলাফল খুব খারাপ না হয়, ইন্ডিয়া 1-0 জয়লাভ করবে। বেশ, বেশ। এবার আমরা একটু ট্রান্সফার আপডেটেও চলে আসবো, কারণ ইস্ট বেঙ্গল খুব বড় একটা চমক দিয়েছে। ডিমিট্রি ডায়মান্টাকাস অল সেট।
ইস্ট বেঙ্গলে সই করে দিয়েছে। অ্যান্ড ওটা নিয়ে কি বলতে চাও দিদা? দেখো, অবশ্যই একটা ভালো সাইনিং, খুব বড় সাইনিং। তবে আমি মোহনবাগান ফ্যান বলে এটা বলবো না যে ইস্ট বেঙ্গলের ফ্যানেরা, মানে ইস্ট বেঙ্গলে যারা রয়েছে তারা হচ্ছে মানে ইস্ট বেঙ্গলের সব প্লেয়ার গুলো খারাপ, প্রত্যেক বছর যে একটা খারাপ দল তৈরি করে, তারা ভালো দল তৈরি করছে না কেন, এটা আমার মনে একটা প্রত্যেক বছর প্রশ্ন থাকে যে তারা তো এত বছর ধরে মানে ভালো, ইমামি তো যথেষ্ট ভালো একটা স্পন্সর, তাই না? ইমামি যথেষ্ট পরিমাণ টাকাও ঢালে, তো তারা সেখানে ভালো টিম করতে পারছে না এখন, যেখানে আইএসএল এ তারা অলরেডি 3 বছর প্রায় খেলে ফেলেছে, 3 বছরও তারা কোনোদিন এখনো সুপার সিক্সে খেলার সুযোগ পায়নি। তবে আমার মনে হয় ডিয়ামান্টাকোস খুব একটা বড় সাইনিং। কেরালাতে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, ওয়ান অফ দ্য বেস্ট গোল স্কোরার ছিল ডিয়ামান্টাকোস। এবারেও সম্ভবত সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার ছিল সম্ভবত, আমার মনে পড়ছে না সঠিক আইএসএল এ। তবে হ্যাঁ, অবশ্যই অবশ্যই একটা বড় সাইনিং। আর আমি চাইবো এরকম মানে তুল্যমূল্য ভাবে মোহনবাগানের প্রায় সমান সমান একটা দল তৈরি করে ইস্ট বেঙ্গল, যার কারণ মোহামেডানও ঢুকেছে। এখন যদি মোহামেডান আইএসএল এ ঢুকে, তখন ইস্ট বেঙ্গলের কাছে একটা লজ্জার হয়ে যাবে। তবে সেই তুলনায় মনে হয় খুব একটা মানে ভালো হবে সেই না সেটা, তবে একদম ঠিক বলছো। একদম ঠিক বলছো তুমি। ডিয়ামান্টাকস বলতে গেলে এবার আসলে ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বিটাও হয়তো দেখতে আরো ভালো লাগবে। আর ডিয়ামান্টাকস তোমার হাইয়েস্ট গোল স্কোরার ছিল, সেকেন্ড না। ডিয়ামান্টাকস রয় কৃষ্ণা ইকুয়ালি 13 গোলে বোধহয় ছিল। আর যেটা বলছি মানে তোমার এবছর ডার্বিটা আরো উত্তেজনা বেশি হয়ে যাবে, কারণ ওই টিমেরও স্ট্রাইক ফোর্স ভালো থাকবে আর মোহনবাগানেরও ভালো থাকবে। তো ওটা আরো মানে কি বলবো, এনথ্রিলিং হবে, এক্সাইটিং হবে আমার মনে হয়। আর এইদিকেও চলে আসি, একটু মোহনবাগান নিয়েও কথা বলি। মোহনবাগানেও নতুন সাইনিং হয়েছে অভিজ্ঞতা। হ্যাঁ, মোহনবাগানের নতুন সাইনিং হয়েছে আপাতত আমার কাছে দুজনের খবর রয়েছে। একটা হচ্ছে ইউনাইটেড এফসি থেকে সায়ন দাস হয়েছে, আর একজন সালাউদ্দিন আদনান বলে একটা প্লেয়ার হয়েছে। এই দুটো সাইন আপাতত হয়েছে। তবে দেখো, আমি বলে রাখি এই দুটো সাইনিং বেসিক্যালি ডুরান্ড কাপের জন্য হয়েছে, ঠিক আছে? এখন হ্যাঁ যাবতীয় একদম। সাইনিং হচ্ছে ডুরান্ড কাপের জন্য। ডুরান্ড কাপে হ্যাঁ, মোহনবাগান কোনোদিনই ফুল টিম খেলায় না, সিনিয়র টিম খেলায় না, ডার্বিটা বাদে। এটা আমরা সবাই জানি, এটা আমরা জানি, কারণ ডুরান্ড কাপটা আগের বেসিক্যালি বার সব টিম। খেলিয়েছিল, মানে আগের না, বারে আমি খেলিয়েছিল, কারণ পরের দিকে ডুরান্ড কাপ জমে গেছিল বলে বোধহয়। হ্যাঁ আর হ্যাঁ ওটা হ্যাঁ ফের্নান্ডো আই গেস প্রি সিজন হিসাবে দেখতে চেয়েছিল। এই বছরটা আমার মনে হয় মোহনবাগান ডুরান্ড কাপে ফোকাস করছে না, কারণ না, এসিএল টু হচ্ছে ওদের মেন এম। পুরো এসিএল টু আর আমি আইএসএল টা হচ্ছে মেন এম। হ্যাঁ, আর এটা আমি বলতে গেলে জাস্ট জুনিয়র প্লেয়ারদেরকে চান্স দেওয়া। হ্যাঁ, আমি যতদূর শুনলাম যে এখন দেখো, তো একটা প্লেয়ার আপাতত 15 কোটি টাকা দিয়ে আপাতত মানে সাইন পাকাপাকি হয়ে গেছে, সেটা এখনো ঘোষণা করেনি। এসিএল এর জন্য করেছে, ওটা এসিএল প্লাস হচ্ছে আইএসএল দুটোর জন্যই জেমি ম্যাকলারেনকে নিচ্ছে। আচ্ছা, তারপরে মিডফিল্ডে একটা প্লেয়ার নিচ্ছে সম্ভবত ইরানের ইন্টারন্যাশনাল প্লেয়ার একজনকে নিচ্ছে, ঠিক আছে? আহ তারপরে হচ্ছে ধরো আরো একটা সেন্ট্রাল ব্যাক নিচ্ছে। এগুলোকে নিচ্ছে বেসিক্যালি তোমার এসসিএল টু এর জন্য। এগুলোকে সবাইকে কিন্তু আইএসএল খেলাবে না, কারণ এদেরকে যদি সবাইকে আইএসএল খেলায়, সবাইকে আইএসএল খেলালে তখন কাপটা তখন সীমাবদ্ধ হয়ে যাবে দুটো টিমের মধ্যে, মুম্বাই আর মোহনবাগান। তখন দেখবে যে তখন দেখবে এক- তুমি একটা জিনিস ভাবো, মোহনবাগান যদি একটা 300 কোটি টাকার টিম দিয়ে আইএসএল নিয়ে নামে, সেই টিমটা অবভিয়াসলি প্রত্যেক বছর চ্যাম্পিয়ন পাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ 300 কোটি প্রতিদিন টিমের বিরুদ্ধে প্রতিদিন লড়ার, হ্যাঁ 300 কোটি বিরুদ্ধে, কারণ বেশিরভাগ 90% যে আইএসএল টিম তাদের মানে বাজেট ছিল এবারে 50 কোটির মধ্যে, ম্যাক্সিমাম 55 কোটি। মোহনবাগান ছাড়া, মোহনবাগানে একমাত্র হচ্ছে 68 কোটি টাকার দল করেছিল। এবার এসিএল এ তুমি 68 কোটি টাকার দল নিয়ে নিশ্চয়ই তুমি এসিএল এ তুমি ফাইনাল লড়ার ক্ষমতা রাখবে না, কারণ সেখানে এক একটা টিমের বাজেট 1,500 2,000 কোটি টাকা। গত বছরই তো যে আলিলা খেললো, নেইমারের যে টিমটা খেললো, ওরই বাজেট 2,000 কোটি টাকা, সেখানে 45 কোটি টাকার মুম্বাই সিটি এফসি গিয়ে পুরো মানে তুষের মতন উড়ে গেল, সেখানে একটা একটা ফুটে উড়ে গেল এবার নিয়ে এসিএল থেকে। সেই দিক থেকে বিচার করলে, আর গতবারে মুম্বাই এফসি টিম অনেক বেটার ছিল। এবার সেদিক থেকে বিচার করলে মিনিমাম মোহনবাগানকে মুম্বাই একশো সিটি টিম কোটি বেটার। হ্যাঁ, এবার সেখান থেকে বিচার করলে মোহনবাগানকে মিনিমাম 1 থেকে 150 কোটি টাকার টিম তোমাকে করতেই হবে একটা এসিএল এ অন্তত দাঁড়ানোর জন্য। তো আহ, অবশ্যই মোহনবাগানের যে সাইন দুটো রয়েছে অবশ্যই দেশীয় সাইন। আমি চাইবো সবসময় দেশীয় প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক, ডুরান্ড কাপটা দেশীয় প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। দেশীয় প্লেয়ার খেলিয়েছিল বলেই আজকে অভিষেক সূর্যবংশীর মতো একজন ব্লকার তৈরি হয়েছে, দিবেন্দু বিশ্বাসের মতো একজন মিডফিল্ডার তৈরি হচ্ছে। দিবেন্দু বিশ্বাসের কন্ট্রাক্ট 2027 অব্দি ডিফেন্ডার। এক্সটেনশন করা হয়েছে।
ডিপেন্ড এক্সটেনশন করা হয় যদি এই দুজনকে মানে মোহনবাগানের সাথে আরো চুক্তি বাড়িয়ে নেওয়া হচ্ছে, এদের খেলার ধরন বেড়েছে, এরা খেলে খেলে মানে এরকম জায়গায় পৌঁছেছে বলে আমি চাইবো দেশীয় প্লেয়ার সাইন হোক। দেশি প্লেয়ার যেমন আছে, বিদেশি প্লেয়ার তো ভালো খেলেই আমরা জানি, দেশীয় প্লেয়ার তো সুযোগ দেওয়া হোক, ব্যাস এটুকুই। এবং এবং অ্যান্টোনিও লোপেজ হাভাসের সাথেও 1 বছরের চুক্তি আরো এক্সটেনশন হচ্ছে, হ্যাঁ, এটা খবর এসছে। তবে আমার কাছে আরেকটা খবর আছে, হাবাস কোচ থাকবেন না, উনি টিডি হিসেবে থাকবেন। যেহেতু হাই প্রোফাইল লেভেলের প্লেয়ারদের আনা হচ্ছে, কোচের লেভেলটাও হাই প্রোফাইল আনা হবে। 4 থেকে 5 জনের সিভি আপাতত জমা দিয়েছেন হাবাস, তার মধ্যে থেকে একজন কোচ হবেন। হ্যাঁ, সেটা সেটা তো খবর ছিল, কিন্তু এখন আবার লেটেস্ট খবর যেটা পেয়েছি সেটা হচ্ছে যে তোমার হাবাসকেই আরো 1 বছরের জন্য দেওয়া হচ্ছে। যে মানে কারণ সঞ্জীব গোয়েঙ্কা চাইছেন না, সঞ্জীব গোয়েঙ্কা চাইছেন যে উনিই ধরুন, উনিই রাখুন সবকিছু। তো ওটাই বলা হচ্ছে যে আরো একটা সিজনের জন্য, 1 বছরের জন্য যদি ম্যানেজ করে নেওয়া যায়, তারপরে দেখা যাবে। তো দেখা যাক কি হয়। আহ আর বরুসিয়া ডর্টমান্ড ভার্সেস রিয়াল মাদ্রিদের ব্যাপারেও একটু কথা বলা যাক। বরুসিয়া ডর্টমুন্ড ভার্সেস রিয়াল মাদ্রিদ, এটা হচ্ছে আগামী 2 তারিখে রয়েছে, ভোর রাত্রি 12:30টায়। এটার জন্য বেসিক্যালি দেখো, আমি তোমাকে আগের ভিডিওতে বলেছিলাম যেমন আটলান্টা ভার্সেস লেভারকুসেন যে খেলাটা হয়েছিল, ওতে সবাই বলেছিল যে লেভারকুসেন আরামসে জিতে যাবে, কিন্তু এখানে আটলান্টা 3টে গোল মেরে বেরিয়ে গেছিল। এবার এটা অ্যাকচুয়ালি কিন্তু ফুটবলের জয়, অ্যাকচুয়ালি ফুটবলের জয়, যে আটলান্টা একটা একদম। বরুসিয়া ডর্টমুন্ড একটা একা 50টা 51টা ম্যাচ আনবিটেন, সেই ম্যাচ সেই টিমের বিরুদ্ধে 3টে গোল মারা, অল আউট অ্যাটাকিং এ গিয়ে, তার উপরে বল পজিশন সব থেকে বেশি রাখা, বল পাসিং বেশি রাখা একটা টিমের বিরুদ্ধে গিয়ে, যে এটা বুঝিয়ে দেয় যে একটা 50টা মানে আনডিফিটেড একটা টিমের বিরুদ্ধে, মানে যে কোনো মূল্যে যদি মানে মাইন্ড সেট আপ ঠিক থাকে, আমি যদি ঠিকঠাক ফুটবলটা খেলতে পারি, 100% দিতে পারি, মাঠে কিন্তু আমি শেষ কথা বলবো, সেটা প্রমাণ করে দিয়েছে আটলান্টা। এক্ষেত্রেও যদি সেইটা হয়, আমি অবাক হব না। আমি রিয়াল মাদ্রিদ ফ্যান, মনে প্রাণে, রোনাল্ডো যখন খেলতো তখন থেকে রিয়াল মাদ্রিদ ফ্যান। রিয়াল মাদ্রিদ যে 14বার জিতেছে, ইউসিএল জিতেছে, তার মধ্যে সব থেকে মোস্ট ভাইটাল ম্যাচ হচ্ছে আগামী 2 তারিখ। কারণ বরুসিয়া ডর্টমুন্ডের কিন্তু ডিফেন্স বিভৎস উন্নত, বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ড খুব উন্নত, হয়তো অ্যাটাকিং হয়তো ওদের অতটা ভালো না রিয়াল মাদ্রিদের মতন, কিন্তু ওদের মিডফিল্ড আর ডিফেন্স খুবই ভালো। আমার মনে হয় খেলাটা মানে জমজমাট খেলা হবে। লোকে যে সবাই ভাবছে যে 3 গোল আরামসে মেরে দেবে রিয়াল মাদ্রিদ, 4 গোল মারবে, একদমই ভুল, একদমই ভুল। দুটো মানে পুরো খেলাটাই যথেষ্ট ভালো খেলবে। একদম। তো স্কোর লাইন কি লাগছে? স্কোর লাইন দেখো, আমার মনে হয় স্কোর লাইন বরুসিয়া ডর্টমুন্ড হয়তো জিতে যেতেও পারে। আমি স্কোর লাইন সেই হিসেবে প্রেডিক্ট যদি করি, আমি রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে বলবো না, আমি মানে ওভারঅল ফুটবল ফ্যান হিসেবে বলবো বরুসিয়া ডর্টমুন্ড হয়তো 2-0 জিতে যেতে পারে হয়তো। অ্যান্ড অলসো এটা মার্কো রিউসের জন্য একটা ট্রিবিউট হবে, কারণ ও ক্লাব ছাড়তে চলেছে। অ্যান্ড আমি চাইছি মার্কো রিউস একটা ভালো ফেয়ারওয়েল পাক। অ্যান্ড নাথিং এগেনস্ট রিয়াল মাদ্রিদ, কিন্তু আমি চাই যে একটা মানে ফুটবলের জয় হোক, যে একটা ডটমান্ডের মতন একটা টিম রিয়াল মাদ্রিদের মতন টিমকে হারানোর ক্যাপাবিলিটিটা রাখে। আমি এটা একদম দেখাতে চাই যে এরকমও হতে পারে। সেটাই আমি এইটা মন এইটা থেকে চাইছি যে ডটমান্ড জিতুক। এইটা কিন্তু আমি হলে এর মানে এইটা রিয়াল মাদ্রিদের এগেনস্টে নই। এইটা হলে ডর্টমুন্ড যদি রিয়াল মাদ্রিদকে হারায়, এটা হলে সমস্ত অল ওভার ওয়ার্ল্ডে যতগুলো বড় বড় টিম আছে, তারা ছোট দলগুলোর বিরুদ্ধে খেলতে নামার আগে একবার হলেও ভেবে খেলতে নামবে, যদি এটা কালকে হয়। আর ডটমান্ড তো ছোট ক্লাব তো নয়, বুন্দেসলিগাতে তো বিশাল সেটা বড় বলছি ক্লাব। না, কিন্তু সেটা হ্যাঁ, বলছি না, রিয়াল মাদ্রিদের থেকে অনেকটা ধারে ভারে অনেকটা হ্যাঁ, পিছিয়ে, সেই জন্য আমি বলছি। সে তো 100%, 100%, কিন্তু ওটাই বলছি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল যেই খেলছে সে বড় টিমই মানতে হবে। ঠিক আছে। একদম একদম। হ্যাঁ, রিয়াল মাদ্রিদের এগেনস্টে খেলা মানে হচ্ছে বড় ব্যাপার, সেটা বুঝতেই পারছি, কারণ ওদের হিস্ট্রি যা আছে। তো বলতে গেলে একটা ভালো এক্সাইটিং ম্যাচ হবে, সেটা আমরা দেখবো, উইটনেস করবো, তারপরে আবার ভিডিও আনবো। তো আমাদের সাথে থাকুন এরকমই, আমাদেরকে ভালোবাসা দিন। উদিতদার পেজ রিদ মাজারে মোহনবাগানকে আরো সাপোর্ট করুন, গ্রো করুন, আর একসাথেই যাতে আমরা গ্রো করতে থাকি। ভালো থাকবেন, শুভরাত্রি।